পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ। ৩ শিক্ষার্থীকে গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ইজতেমা ময়দানে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। এক নেক বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প। সর্বশেষ থাকছে ইউক্রেনের যুদ্ধে গিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সেনা নিহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ। আগামী শুক্রবার এমভি ইউয়ান জিয়াং ফা ঝং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরে জানিয়েছে। চট্টগ্রাম বন্দরে জাহাজের আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায় এবারের জাহাজটিতে সম্ভবত ৮২৫ একক কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত ১২০০ একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শপিং কোম্পানিটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজের যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরা থেকে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারের কি পণ্য রয়েছে তা জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইনে আমদানি পণ্যর বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এবার কি পণ্য রয়েছে। ৩ শিক্ষার্থীকে গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের অংশ নেওয়া ৩ শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মিছিল শুরু হয়। ব্যানারে লেখা হয়, জুলাই অভ্যুত্থান ও ভারতীয় অগ্রসন বিরোধী আন্দোলনের ৩ সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী তাজবির হোসেন শিহান সহ ৩ জন। তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেইবার বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে। তিনি বলেন, বিপ্লবীদের রক্ত মরিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তী সরকার এই ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করেছে। এটা অশনি সংকেত। আমাদের স্বপ্নের কথা, প্রত্যাশার কথা আপনারা ভুলে গেছেন। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই দেশে রাজনীতি করতে হবে। আব্দুল কাদের আরও বলেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব। গুপ্ত হত্যা করে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি জানাতে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মঞ্জু বলেন, ভারতীয় অগ্রসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ২৪ ঘন্টার মধ্যে তাদের হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। ইজতেমা ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩ জনের পরিচয় মিলেছে। সেই সঙ্গে ময়দান ও মহাসড়কের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছেন। সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্ধু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু মিয়া, বয়স ৭০, ঢাকার দক্ষিণ খানের প্যারাইদ এলাকার আব্দুস সালামের ছেলে বেলাল হোসেন। আরেকজন হলেন বগুড়া জেলার তাজুল ইসলাম। এদিকে আজ সকাল ৮টায় টঙ্গী ইজতেমা ময়দানে জিএমপির কমিশনার ডক্টর নাজমুল করিম খান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ময়দানে প্রবেশ করেন। তারা ময়দানে ঢুকে টিন শেড মসজিদে আটকা পড়া বেশ কয়েকজন জোবায়েরপন্থীকে উদ্ধার করে। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম কালের কণ্ঠে নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেছেন, এই পর্যন্ত ১ জন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। আহতরা হাসপাতালে আছে।
টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক আশরাফুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঢাকায় নেওয়ার পথে বেলাল নামের একজন মারা গেছেন। তার বাড়ি ঢাকার বেড়াইদ। সাতপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বগুড়া নিহত তাজুল ইসলাম ও বেলাল হোসেন তাদের সাথী ও জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আমিনুল ইসলাম বাচ্চু তাদের সাথে বলে এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। সকাল 9:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ময়দান শান্তিপূর্ণ ছিল। ইজতেমার ময়দানে ভেতরে সাতপন্থীরা অবস্থান করেছেন। ময়দান ঘিরে ও মহাসড়কের আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। একনেক বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় লুটপাটের প্রকল্প। পতিত হাসিনা সরকারের নেওয়া প্রকল্পের মধ্যে অপ্রয়োজনীয় ও মন্ত্রী এমপিদের স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পই বেশি। এইসব অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আগামী সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বাতিল হতে যাচ্ছে মৌলভীবাজারের সাবেক পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিনের বন ধ্বংস করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তৈরির প্রকল্প। এছাড়া আরও কয়েকটি প্রকল্প বাতিলের বিষয় চূড়ান্ত হয়েছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। সূত্রে জানায়, আগামী সোমবার এক নেক সভায় মোট 15টি প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে 8টি অনুমোদনের জন্য, 6টি প্রকল্প অবহিত করার জন্য এবং 1টি প্রকল্প বাতিলের জন্য। সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সেনা নিহত। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন উত্তর কোরিয়ার অর্ধশত সেনা। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়া এই সেনা হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। 3 দিনের লড়াইয়ের ওই সেনাদের হত্যার দাবি করেছে বলে মঙ্গলবার জানিয়েছেন বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ে আহত হয়েছেন আরও অন্তত 47 সেনা। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজ এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছেন। কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সেনা ও সামরিক সরঞ্জামকে নিশানা করে এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছেন, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টের যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ায় 10,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রিন্স ইজিয়া স্লাভ মাস্তিসলাভিচের 8ম স্পেশাল ফোর্স রেজিমেন্ট সেনারা রাশিয়ার কুরস্কের ওব্লাস্টে উত্তর কোরিয়ার সেনাদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিলেন। এই সময় 2টি সাজোয়া যান, 2টি গাড়ি ও একটি অল ট্রেনের গাড়িতে হামলা চালানো হয়। তবে কুরস্কের উত্তর কোরিয়া সেনাদের লক্ষ্য করে চালানো হামলা ও সেনাদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কিয়েভ জানিয়েছেন, গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলের উত্তর কোরিয়া সেনাদের মোতায়েনের জন্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে এই সেনাদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনী বিরুদ্ধে হল অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR বলেছেন, গত 14 ও 15 ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ায় 30 সেনা হতাহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ায় সেনাদের হতাহতের ঘটনা রাশিয়া আড়াল করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারণে উত্তর কোরিয়া সেনা ও সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।